নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব নেক্সট এক মাস মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 10টি ঘটনা ঘটতে চলেছে। সেই ঘটনাগুলো কি কি? যদিও এটা আমি সার্বিক মতেই আলোচনা করব, তবুও মকর রাশির জাতক জাতিকারা দেখবেন এই যে গ্রহগত অবস্থান এবং গ্রহগত অবস্থানের যে রিফ্লেকশন, সেটা কিন্তু আপনারা অনুভব করবেন। কারোর ক্ষেত্রে 100%, কারোর ক্ষেত্রে 80%, কারোর 50%, কারোর 30%, কিন্তু আপনারা বুঝতেই পারবেন। এখন পশ্চিমবঙ্গে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে মকর রাশির জাতক জাতিকা কয়েক লক্ষ, প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, তাহলে জন্মছকটা আলাদা, জন্মছক দ্বারা যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয় সেটাও আলাদা। প্রত্যেকটা মানুষ যেহেতু আলাদা, তাহলে কালপুরুষ ছক, আমি আগেও বলেছি, কালপুরুষ ছক আর কালপুরুষ ছক দুটো কিন্তু একদম আলাদা। কালপুরুষ ছক মানে হচ্ছে মেষকে 1 ধরে মিনকে 12 ধরলাম, আর কালপুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। যদি আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, তাহলে কখনোই কিন্তু হাত দেখা দ্বারা, হোরা পদ্ধতি দ্বারা, কখনোই কিন্তু অ্যাকচুয়ালি হাত দেখা, হোরা পদ্ধতি এইগুলো কিন্তু অ্যাস্ট্রোলজির পর্যাতেই পড়ে না। সেটা সনাতনী বলুন, সেটা বৈদিক অ্যাস্ট্রোলজি বলুন, সেটা সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি বলুন, যাই বলুন। কেমন? তাহলে এই যে কালপুরুষ ছক মানে হচ্ছে চোখের কর্নিয়া দ্বারা যে ছক ক্রিয়েট করা হয়, ক্যালকুলেশন করা হয় এবং প্রেডিকশন করা হয়। তাহলে প্রত্যেকটা মানুষ তো আলাদা, তাহলে প্রত্যেকটা মানুষের কালপুরুষ ছকও কিন্তু আলাদা হবে, সুতরাং প্রেডিকশনও আলাদা হবে। সুতরাং এই যে মকর রাশির জাতক জাতিকাদেরকে নিয়ে আমি যে আজকে আলোচনা করব, নেক্সট এক মাসের 10টি যে ঘটনা ঘটবেই, সেটা একটা সার্বিক মতে আলোচনা। যদি আপনি মনে করেন স্পেসিফিক ভাবে আপনি আপনার সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই কিন্তু কোন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে অবশ্যই যাবেন। এখন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কে, এটা কিন্তু আপনাদের জানা প্রয়োজন, যিনি জন্মছক দ্বারা প্রেডিকশন করেন না। শুনতে খারাপ লাগতে পারে, তার কারণ হাজার হাজার যুগ থেকে যুগান্তর বছর ধরে আমরা যখন প্রেডিকশন করেছি, জ্যোতিষীদের কাছে গেছি, তখন তারা জন্মছক দ্বারাই প্রেডিকশন করেছেন। জন্মছক দ্বারা সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনো প্রেডিকশন করেন না, এবং জন্মছক দ্বারা প্রেডিকশন করলে সেটা কখনো নির্ভুল প্রেডিকশন হতে পারে না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তাহলে জন্মছক এবং তার সাথে স্পট ইমপ্লিমেন্টেশন ছক, এবার দুটোকে ট্যালি করতে হয়। দুয়ের দ্বারাই ক্যালকুলেশনের মধ্যে দিয়ে কিন্তু অ্যাকচুয়াল প্রেডিকশনটা উঠে আসে। তাহলে আপনি দেখবেন সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজারেরা কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারেন না, তারা কালপুরুষ ছক ক্রিয়েট করতে পারেন না। যখন আপনি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই বলবেন, তখন হোরা পদ্ধতি কোনো অ্যাস্ট্রোলজি নয়, হাত দেখা অ্যাস্ট্রোলজির পর্যাতেই পড়ে না। সংখ্যাতত্ত্ব, অ্যাস্ট্রোলজির যে প্রেডিকশন করা হয়, তার যে ক্যালকুলেশন করা হয়, ভাইব্রেশন, পার্সেন্টেজ বের করা হয়, সেক্ষেত্রে কিন্তু সংখ্যাতত্ত্বকে 5%, কখনো কখনো 10%, কখনো কখনো 15% কিন্তু অ্যাপ্লাই করা হয় প্রেডিকশনের জন্য। প্রেডিকশন করা যায় না কখনো সংখ্যাতত্ত্ব দ্বারা। প্রেডিকশনের জন্য যে ক্যালকুলেশনটা করতে হয়, যার জন্য রাহুকে লাগে, যার জন্য কেতুকে লাগে, তাই জন্য তাদেরকে বলা হয় ক্যালকুলেটিভ প্ল্যানেট। সেরকম সংখ্যাকেও তখন কিন্তু ব্যবহার করা হয়, সংখ্যাতত্ত্বকে। এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। একজন অ্যাস্ট্রোলজার হচ্ছে প্রেডিক্টর। একজন অ্যাস্ট্রোলজার কখনো আপনার পজিটিভ দিক নিয়ে আলোচনাই করবে না। কেন করবে না? রেকটিফিকেশনের প্রয়োজন নেই পজিটিভ দিকটার। সবসময় একজন অ্যাস্ট্রোলজার, আবার বলছি,
সাইন্টিফিক মানেটা কি? রিয়েলিটি, পিউরিটি, অ্যাকুরেসি। যার মধ্যে রিয়েলিটি আছে, পিউরিটি আছে, অ্যাকুরেসি আছে, তিনি তো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার। তাহলে যে কোনো অ্যাস্ট্রোলজার কিন্তু কখনো আপনার পজিটিভ সাইড নিয়েই আলোচনা করবে না, সেটা তার কর্তব্যের মধ্যেই পড়ে না, প্রফেশনাল এথিক্সের মধ্যেই পড়ে না। আপনার নেগেটিভিটিকে ফাইন্ড আউট করবে, আপনার যে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে বা যে নেগেটিভিটি আছে তার উৎসটা কি, এবং অবশ্যই কিন্তু নেগেটিভিটিকে ফাইন্ড আউট করার পর সেটাকে শর্ট আউট করে নেওয়া প্রয়োজন। কেন না? রোগকে কখনো বাড়তে দিতে নেই। রোগ বললাম কেন? তার কারণ অ্যাস্ট্রোলজিক্যাল যে প্ল্যানেট, সেটা রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র যাই হোক, সেগুলো কখনো আকাশে বিচরণ করে না, রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে। তাহলে যখন হরমোনাল নেগেটিভ ইনফ্লুয়েন্সকে আমি বাড়তে দিচ্ছি, সেটা সব দিক দিয়ে কিন্তু আমাকে নেগেটিভ করে তুলছে, নেগেটিভ ইনফ্লুয়েন্সের আন্ডারে নিয়ে ফেলছে। এটা কিন্তু বোঝা দরকার। আমি অনেক বোঝালাম। আর বিশেষ করে যদি কেউ আমার কাছে অনলাইনে প্রেডিকশন করান, যদি কেউ আমার কাছে চেম্বারে আসেন, আমার চেম্বারে আসেন, একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, কেবলমাত্র আমি ফিসটা জোগাড় করলাম, চলে এলাম একটু জেনে নি, অত ঠুনকো আমি নই। নেগেটিভিটিকে ফাইন্ড আউট করে শর্ট আউট যদি করেন তবেই আমার কাছে আসবেন, আদারওয়াইজ আসবেন না। এটা কিন্তু বারবার ধরে বলে দিলাম। মকর রাশিকে আমি যদি নেক্সট 1 মাস ভালো মতন লক্ষ্য করি, টেরিফিক সময়। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে টেরিফিক সময়। তার কারণ আমি 1 নাম্বার ঘরটাই যদি ধরি, তাহলে কিন্তু শনির ঘরে শনি বসে রয়েছে। বাবা, শনি বসে রয়েছে, ভয়ঙ্কর জিনিস না। শনি এমন একটা প্ল্যানেট যে আপনাকে সফল করে তুলতে পারে, বাদবাকি কারোর বাবার ক্ষমতা নেই। সে রবি বলুন, চন্দ্রই বলুন, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র যাই বলুন, ক্ষমতা নেই। শনি এমন একটা প্ল্যানেট যে আপনাকে সফল করে তুলতে পারে বাইরের দিক দিয়ে, ভেতরের দিক দিয়ে। অর্থাৎ সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। সেই এবিলিটি গেইনের জন্য শনিকে স্ট্রং হওয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শনি যখন 1 নাম্বার ঘরে বসে থাকে এবং বুধের সাথে বসে আছে, প্রথমত মকর রাশির জাতক জাতিকারা 100,000% চ্যালেঞ্জ করতে পারি। কর্মকে বিশ্বাস করবে, ইললিগ্যাল অ্যাক্টিভিটিস করতে চাইবে না, এবং নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে থাকবে, এবং সফলতার জন্য নিজেকে যে তৈরি করতে হয়, দানে বা ভিক্ষায় সফল হওয়া যায় না, সেটা কিন্তু তারা বুঝতে পারবে। এবার এই যে তাদের তৈরি হওয়া, সবচেয়ে পজিটিভ জায়গা ব্রেন ওয়ার্ক, ব্রেনকে ইমপ্লিমেন্ট করা, বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করা, সেটাও কিন্তু ডেফিনিট ভাবে হবে। তার কারণ বুধ কিন্তু শনির ঘরেই বসে আছে, এবং শনি বুধ একত্রীকরণে কিন্তু ডেপথ বৃদ্ধি হয়, ডেপথ মারাত্মক বাড়ে, সেটা কিন্তু বলা যায়। তাহলে প্রথমেই যার 1 নম্বর ঘর স্ট্রং হয়ে যায়, নেক্সট 1 মাস মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হয়তো 1 মাসের মধ্যে তুমি সফল হয়ে যেতে পারবে না, কিন্তু আস্তে আস্তে সফলতাকে তুমি গ্রিপে নিয়ে আসবে। এটা কিন্তু একদম 100% বলে দেওয়া যায়। আবার যদি আমি সেকেন্ড হাউসটা দেখি, সেকেন্ড হাউস দ্বারা আমার দৃষ্টিভঙ্গি, তাহলে আমি এতক্ষণ এই যে শনিকে নিয়ে যেটা বললাম, সেটা তো দৃষ্টিভঙ্গিরই জায়গা, যে আমি লড়াই করব, আমি কোন রকমের ওই ফাটকাতে আমি কোন রকমের সফলতা চাইবো না, সফলতার উপযুক্ত হয়ে আমি সফলতাটাকে অ্যাচিভ করব। এই দৃষ্টিভঙ্গিটা তার থাকবে ডেফিনিট ভাবে, এবং শুধু থাকবে না, সেটাকে পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করবে। কেননা বুধও কিন্তু শনির সাথে রয়েছে, সেকেন্ড হাউসটাও শনির ঘর, তাহলে দৃষ্টিভঙ্গির জায়গাও কিন্তু অত্যন্ত পজিটিভ হবে। এবং সফল হওয়ার জন্য যেইগুলো প্রয়োজন, নিয়মানুবর্তিতা থেকে আরম্ভ করে কঠোর কঠিন পরিশ্রম করা, সেটাও কিন্তু তারা করবে। সেকেন্ড হাউস দ্বারা সঞ্চয়ের জায়গাটা বোঝা যায়। তাহলে যতটুকু অর্থ ইনকাম করবে, আমি আবার বলছি, 1 মাসের মধ্যে বিপুল অর্থ ইনকাম করলো, দারুণ সফল হয়ে গেল, কোটিপতি হয়ে গেল, সেটা তো সম্ভব নয়। কিন্তু যতটুকু অর্থ মানে এই মকর রাশির জাতক জাতিকা অর্জন করবে, সেটাকে মিসইউজ কখনোই সে করবে না। কিন্তু নেক্সট 1 মাস অর্থনৈতিক জায়গাটাও মারাত্মক বৃদ্ধি পাওয়া, হ্যাঁ, আর্থিক সচ্ছলতার জায়গাটা, আমি যদি
15,000 টাকা ইনকাম করতাম 20,000 25,000 টাকা ইনকাম করব। আমি যদি 40,000 টাকা ইনকাম করতাম 70,000 টাকা ইনকাম করব। আমি যদি 1 লাখ টাকা ইনকাম করতাম 1.5 লাখ টাকা ইনকাম করব। কোনো না কোনো ভাবে অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জায়গা ডেফিনিট ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদিও আমি এটা সার্বিক আলোচনা করছি, তবুও মকর রাশি মিলিয়ে নেবে। আমি আবার বলছি, কারোর ক্ষেত্রে 100% অ্যাকুরেট হবে, কারোর ক্ষেত্রে 50%, কেননা যেহেতু সার্বিক আলোচনা, তোমার স্পেসিফিক আলোচনা করছি না, কিন্তু তবুও দেখবে এই জায়গাগুলো আসবে, আসবেই আসবে। সেটা 30% হোক আর 80% হোক, আসবেই আসবে। এবং সবচেয়ে বড় কথা যেটা, 2 নম্বর ঘর দ্বারা কিন্তু আমরা যে কথা বলছি, মুখনিসৃত বাণী, সেটা কতটা পজিটিভ হচ্ছে, কতটা মানুষকে আকর্ষণ করছে, কতটা মানুষ গ্রহণ করতে পারছে, সেটা আমি আমার ব্যক্তিগত জীবনেই হোক, সেটা আমার প্রফেশনাল ফিল্ডেই হোক, সেটাকেও কিন্তু দেখা হয় সেকেন্ড হাউস দ্বারা। তাহলে সেই জায়গাটাও কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। কেননা অনেক ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি, যখন এই দুনিয়াটা সাদা কালো ছিল, যে মুখ দিয়ে কিন্তু বিশ্ব জয় করা যায়। আমার মুখের যে শব্দগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং তাই জন্য তাকে ব্রহ্ম বলা হয়। এবার যদি আমি 3 নাম্বার ঘরে চলে যাই, 3 নাম্বার ঘর মানে হচ্ছে মানসিকতা, মনোভাবের জায়গাটা। 3 নাম্বার ঘরটা কিন্তু বৃহস্পতির ঘর। সেই বৃহস্পতি কোথায় বসে রয়েছে? সেই বৃহস্পতি কিন্তু 6 নাম্বার ঘরে বসে রয়েছে। তাহলে এই যে পজিটিভিটির যা যা কিছু বললাম, 6 নম্বর ঘর মানে কি? 6 নাম্বার ঘর মানে প্রাত্যহিক জীবন। তাহলে মকর রাশির জাতক জাতিকারা কেবলমাত্র কিন্তু আমার প্রফেশনাল ফিল্ডে বা আমি বিজনেস করতে যাচ্ছি, চাকরি করতে যাচ্ছি, তখন বলছি তা নয়। এই যে তাদের দৃষ্টিভঙ্গির উত্তরণ, এই যে তাদের পজিটিভনেস, এই যে তাদের কঠোর কঠিন পরিশ্রমকে বিশ্বাস করা, এই যে অনেস্টির সাথে কর্ম করা এবং নিয়মানুবর্তিতা, সেটা কিন্তু প্রাত্যহিক জীবনেও লক্ষ্য করা যাবে চ্যালেঞ্জ। 6 নম্বর ঘর দ্বারা কি বোঝা যায়? 116 কানেকশন, সার্ভিসের ক্ষেত্র। তাহলে এই সময় কিন্তু যারা চাকরির পরীক্ষা দেবে, অত্যন্ত পজিটিভ সময়। তুমি কতটা প্রস্তুত সেটা তোমার উপর নির্ভর করবে, কিন্তু সার্বিক মতে সার্ভিসের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। আমার কর্মক্ষেত্রে আমার নাম, আমার যশ, রেসপন্সিবিলিটি বৃদ্ধির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সকলের সাথে কোরিয়াল রিলেশন করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বা আমি মনে করছি যে এই সময় আমি এই কাজটা ছেড়ে ওই কাজটা ধরবো, সময়টা কি ঠিক হচ্ছে? একদম ঠিক। বা মনে হচ্ছে আমি ট্রান্সফার হয়ে যাব, ঠিক করব কি? একদম ঠিক। কর্মের মানে উত্তরণের জন্য, উন্নতির জন্য যা যা করতে হয় সেগুলো তোমরা এখন করতে পারো, কেননা অত্যন্ত পজিটিভ। কর্মের বলতে সার্ভিসের ক্ষেত্রে বলছি। তোমাদের অনেকের ঋণ রয়েছে, প্রচুর ঋণ, বা অনেকের স্বল্প ঋণ। এবার অর্থটা আসছে, খরচা হয়ে যাচ্ছে, আমি ঋণটাকে কিন্তু পরিশোধ করতে পারছি না। এই সময়টায় যখনই তোমাদের কাছে অর্থটা আসতে শুরু করবে, তোমরা মিসইউজ করবে না, বরঞ্চ তোমরা ঋণ পরিশোধ করতে পারবে। শুধু তুমি চাও কি? কেননা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ, এটা বারবার ধরে বলেছি, ঈশ্বরকে সে সৃষ্টি করেছিল। কেন না? গড ইজ ডেডিকেশন, কম্বিনেশন অফ অল রিলেশন থিংকিংস। শত্রুতার জায়গা, যারা যারা তোমার সাথে শত্রুতা করছিল, গুপ্ত শত্রুতা, শত্রুতা, ভয়ঙ্কর শত্রুতা, তারা সব আস্তে আস্তে কোলাপস হয়ে যাবে। চ্যালেঞ্জ রইল। শত্রুরা শত্রুরাই থাকে, শত্রুরা কখনো মিত্র হয়ে যায় না, কিন্তু তোমার বিন্দুমাত্র কোনো ক্ষতি করতে পারবে না, এবং তারা নিশ্চুপ হয়ে যাবে, পাওয়ারলেস হয়ে যাবে। সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ শনি যখন পজিটিভ থাকে, বড় মারাত্মক গ্রহ। নেগেটিভ থাকলেও নেগেটিভ ভাবে মারাত্মক হয়। শনি যখন পজিটিভ থাকে, তখন কিন্তু আশেপাশের ওই কীটগুলোকে, আশেপাশের ওই ইচ্ছাকৃতভাবে গসিপ ছড়ানো, শত্রুতা করা ওই মানুষগুলোকে সে ধ্বংস করে ফেলে। এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। আচ্ছা, এইবার যদি আমি চলে যাই 4 নাম্বার ঘরটাতে, 4 নাম্বার ঘরের মধ্যে কিন্তু মঙ্গলের ঘর, কিন্তু সেখানে রাহু বসে রয়েছে। রাহুর কাজ কি? রাহুর কাজ হচ্ছে বৃদ্ধি করা, বৃদ্ধি করা। আমি বারবার ধরে বলেছি, আমরা যেহেতু
100 বছর, 150 বছর, 1000 বছরের পুরনো সেই এক গত ইতিহাস জেনে এসছি অ্যাস্ট্রোলজারের বা অ্যাস্ট্রোলজির। তাই জন্য আমরা রাহু মানে তো ভয়ঙ্কর শুনেছি না, রাহু মানে বৃদ্ধি করা। আমার দেখা গেল একটা গাড়ি রয়েছে, আমার দেখা গেল একটা বাড়ি রয়েছে, আমার বন্ধুর দেখা গেল 3টে বাড়ি রয়েছে, 3টে গাড়ি রয়েছে, 2টো গাড়ি রয়েছে। চ্যালেঞ্জ করলাম তুমি মিলিয়ে নেবে, আমার চেয়ে তার রাহু মারাত্মক স্ট্রং। নেগেটিভ ভাবে দেখা গেল আমি বিবাহিত, আমার একটি স্ত্রী রয়েছে, কারোর দেখা গেল একটি স্ত্রী ইলিগাল, 2টো স্ত্রী, 3টে স্ত্রী, বা কারোর সাথে সম্পর্ক স্থাপন করছে। চ্যালেঞ্জ করলাম নেগেটিভ ভাবে রাহু কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে নেগেটিভ ভাবে। কেননা রাহু যখন যেই স্থানটাতে বসে, যেই ভাবটাতে বসে, সেই ভাবটাকে সে ইনক্রিজ করে দেয়। আবার রাহুর কাজ কি? রাহু হচ্ছে ইমোশনাল, রাহু হচ্ছে আবেগ, ইমোশনকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা যদি 4 নাম্বার ঘরটা দেখি, তাহলে 4 নাম্বার ঘর দ্বারা কি বোঝা যায়? 4 নাম্বার ঘর দ্বারা আমি আমার সফলতার জন্য কতটুকু প্রস্তুতি নিচ্ছি ফার্স্ট, তাহলে সেইটাকেই যদি সর্বপ্রথম ক্যালকুলেশন করি, তোমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, তারপরে এই জুনের এই যে সময়টায় তোমরা যতটা নিজেকে সফল করার জন্য প্রস্তুতি নিচ্ছ, তার দ্বিগুণ প্রস্তুতি নিতে শুরু করবে। যেহেতু শনিও পজিটিভ হয়ে রয়েছে, এই নেক্সট 1 মাস এটাও কিন্তু আমি চ্যালেঞ্জ করে বললাম। এবার খুব ভালো মতন যদি দেখা যায় যে 4 নাম্বার ঘর দ্বারা আমি আমার জীবনের আনন্দকেও বুঝি, তাহলে এই যে আমার প্রস্তুতি নেওয়া বা এই যে আমার জীবনের আনন্দ, যখন কোনো অ্যাস্ট্রোলজার প্রেডিকশন করে, তখন বারবার ধরে বললাম নেগেটিভ সাইডটা যে বলছে সেটা তোমার ক্ষতি করার জন্য নয়, তোমাকে আঘাত দেওয়ার জন্য নয়, তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয়। তাহলে তোমার জীবনে কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশন, এই জায়গাগুলো কিন্তু ইনক্রিজ করতে শুরু করবে। এখন সেই আবেগ বা সেই ইলিউশন, আবেগ বা অনুভূতির জায়গাটাকে তুমি পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করছো তো, বা ইলিউশনটাকেও যদি দেখা যায়, আমি আজকে 30,000 টাকার কাজ করছি, আমি একদিন কিন্তু 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা ইনকাম করব। যেটা শুনে সবাই ভাবে পাগল নাকি রে ভাই, কি সমস্ত কথা বলছিস। কিন্তু এই যে ইলিউশন, এই যে আবেগ, এইটাকে চিন্তা করে তুমি কি করবে জানো? তুমি তোমার পরিশ্রমটাকে ডবল করে ফেলবে। তার ফলে 30,000টা হয়তো 2 লাখে গেল না, কিন্তু 30,000টা 50,000-এ যাবে, 30,000টা 60,000-এ যাবে। কেমন? এইটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। বাট একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন, আমি যদি খুব ভালো মতন মঙ্গলের অবস্থান দেখি, সেটা কিন্তু 8 নাম্বার ঘরে বসে রয়েছে, রবির ঘরে, এবং রবি কিন্তু সেই ঘরের অধিপতি গ্রহ, এবং স্বক্ষেত্রে রবিও বসে রয়েছে। তাহলে আমার এই গ্রেশন, শনিকে, আমাদের মঙ্গলকে কি বলা হয়? সৈনিক বলা হয়। তাহলে আমার এই গ্রেশন ফাটিয়ে দেব, নাড়িয়ে দেব, অনিয়ন্ত্রিত, অনিয়মিত, ডিসিপ্লিন বহির্ভূত হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, এবং তার দ্বারা কিন্তু সাডেনলি অকস্মাৎ রোগগ্রস্ত হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। দেখা যাচ্ছে আমাকে কাজ করতে হবে, এমন কাজ করছি বিশ্রামই নিচ্ছি না, মেন্টালি টায়ার্ড হয়ে যাচ্ছি, সেটাও কিন্তু এক ধরনের রোগ। তাহলে আমার যে ইমোশন, ইলিউশন, সমস্ত কিছু আমার কন্ট্রোলের মধ্যে থাকবে। আমি যে কাজই করি ডিসিপ্লিনকে বহির্ভূত যেন না হয়ে যাই। আমাকে পড়াশোনা করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, মানে আমি দেখা গেল 3 ঘন্টা ঘুমালাম, 2 ঘন্টা ঘুমালাম, সারাক্ষণ পড়ে যাচ্ছি, তা কিন্তু নয়। এই যে ডিসিপ্লিনটাকে মেনটেন করা, সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। তেমন 4 নাম্বার ঘরটা কিন্তু অত্যন্ত উচ্চস্থ হয়ে রয়েছে, কিন্তু 4 নাম্বার ঘর দ্বারাও কিন্তু যদি আমি লক্ষ্য করি, তাহলে আমার ব্যক্তিগত জীবনকেও বোঝা যায়। 4 নাম্বার ঘর দ্বারা আমার সাংসারিক জীবনকেও বোঝা যায়, পার্সোনাল লাইফকেও কিন্তু বোঝা যায়। তাহলে সেখানে আমি যদি রাহুর অবস্থান দেখি, যেহেতু রাহু মঙ্গলের ঘরে বসে রয়েছে, যেহেতু মঙ্গল কিন্তু 8 নাম্বার ঘরে বসে রয়েছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমার যে স্পর্শকাতর সম্পর্কগুলো, ভাই ভাইয়ের সাথে, মা বাবার সাথে, আমার বউয়ের সাথে স্বামীর,
এই যে সম্পর্কগুলোর মধ্যে হঠাৎ করে ফ্যামিলি ফ্রেন্ড হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, চায়ের থেকে রতনদা হতে পারে, কমলদা হতে পারে, অর্ণবদা হতে পারে, দেখা গেল তারা এমন ভাবে তোমার কানে কিছু বলছে যার ফলে কিন্তু অহেতুক স্পর্শকাতর জায়গায় তাদেরকে হিট করছো, অহেতুক তাদেরকে সন্দেহ করতে শুরু করছো, অহেতুক তুমি কিন্তু মনোমালিন্যতার জায়গা সৃষ্টি করছো। মনোমালিন্য হচ্ছে না, মনের এবং মতের বিরুদ্ধে চলে যাচ্ছ, তার কারণ অহেতুক তাদেরকে আঘাত করছো এবং বাইরের মানুষের কথাকেই তুমি বিশ্বাস করতে শুরু করছো। কারণ 12 নম্বর ঘরের মঙ্গল কিন্তু একগুঁয়েমি এবং আমি যেটাকে ঠিক মনে করছি আইডেন্টিটি ক্রাইসিস, সেটাই ঠিক তুমি ভুল, বা সঠিক মতন আমি কি ঘটলো সেটাই কিন্তু জানলাম না। শূর্পণখাকে যখন নাকটা কেটে দেওয়া হলো, সে গিয়ে বললো আমাকে এরা এরা এই করেছে ওই করেছে। রাবণ কি হয়ে গেল? উত্তেজিত হয়ে গেল, তাই করলো, ফাটিয়ে দেবো, নাড়িয়ে দেবো, কাঁপিয়ে দেবো। সে কিন্তু একবারের জন্য তাদেরকে গিয়ে রাম লক্ষ্মণকে গিয়ে জিজ্ঞাসা করলো না, আচ্ছা আমার হঠাৎ করে বোনের এরকম নাকটা কেটেছো কেন? সেটা কিন্তু করলো না। এত বড় মহান, এত বড় তাকে মহান সন্ন্যাসী বলা হয়, সাধক বলা হয়, বীরশ্রেষ্ঠ বলা হয়, মানে বীরের জনকও বলা হয়। তিনি কিন্তু সেই মুহূর্তে শূর্পণখার নাকটা কেন কাটা হলো, হঠাৎ করে কেন কাটতে গেল? তাদের কাজ নেই, কিছু নেই, নাকটা কেটে দিল। যখনই এসে কাঁদতে কাঁদতে বলল, সে কিন্তু রিয়াকশন রিপারকেশনের জায়গায় চলে এলো। হ্যাঁ, সে কিন্তু কখনো চাইলে পরে রাম লক্ষ্মণের কাছে গিয়ে কেন আমার বোনের নাকটা কাটা হলো, কি কারণ আমি জানতে চাই, দুই পক্ষের কথা শুনলো না। ঠিক সেই জায়গাটাই কিন্তু আমি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও লক্ষ্য করতে পারছি। এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতেই হবে। 5 নাম্বার ঘরটা যদি লক্ষ্য করা যায়, 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে, তাহলে সফলতার জায়গা ডেফিনিট ভাবে পাওয়া যাবে। 5 নাম্বার ঘরটা অতি উচ্চস্থ হয়ে রয়েছে। আমি যখন 10 নাম্বার ঘরে বসে রয়েছে, যখন 10 নাম্বার ঘর আলোচনা করব তখন আমি ডিটেলিং করব, কিন্তু 5 নাম্বার ঘরটা উচ্চস্থ হয়ে বসে রয়েছে এবং 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 10 নাম্বার ঘরে কেতুর সাথে বসে রয়েছে। তাহলে শুক্র এবং কেতুর অবস্থান এখানে মারাত্মক কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গা দেবে। আমি সফলতায় তৃপ্ত হচ্ছি, আমি সফল হচ্ছি, কিন্তু আমার মেন্টালি ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে রয়েছে তা কিন্তু নয়, আমি সফলতায় তৃপ্ত হচ্ছি, সেটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তেমন 5 নাম্বার ঘরটা অতীব উচ্চ পর্যায়ে রয়েছে। কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে যে 5 নাম্বার ঘরটা অতি উচ্চ পর্যায়ে গেলেও খুব কাছের মানুষ তোমাকে কিন্তু হিংসে করবে, যদিও তোমাকে কিছু করতে পারবে না, কিন্তু খুব কাছের মানুষ যাদের তুমি তোমার বলে মনে করো, সেটা বন্ধু বান্ধব হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, হ্যাঁ সেটা কিন্তু তোমার ফ্যামিলি মেম্বারও হতে পারে, দেখা গেল তারা তোমাকে হিংসে করছে এবং ইগো প্রবলেমের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি এই যে 6 নাম্বার ঘরটা যে বৃহস্পতির অবস্থান বললাম, 6 নাম্বার ঘর নিয়ে আমি আগেই বলে দিলাম 3 নাম্বার ঘর নিয়ে বলতে গিয়ে যে মানসিকতা, মনোভাব, এইটা বলতে গিয়ে আমি 6 নাম্বার ঘর বিশ্লেষণটা আগেই করে ফেলেছি যে 6 নাম্বার ঘরে বৃহস্পতি থাকলে কি হয়। 6 নাম্বার ঘর দ্বারা আমরা সার্ভিসের জায়গা বুঝতে পারি, 6 নাম্বার ঘর দ্বারা আমরা রোগের জায়গা, ঋণের জায়গা, শত্রুতার জায়গা, প্রাত্যহিক জীবন ধারণের জায়গা বুঝতে পারি। তাহলে এই জায়গায় বৃহস্পতি বসে আছে এবং বুধের ঘরে বসে আছে, তাহলে আমি প্রত্যেকটা ক্ষেত্রে গায়ের জোরি কখনো করব না, বরং বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করব, সেটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কেননা বুদ্ধির কারকতা, আমাদের ব্রেন ওয়ার্কের রিপ্রেজেন্ট করে যেই গ্রহ, সেটা হচ্ছে বুধ, সে কিন্তু শনির সাথে বসে আছে। লজিক মেনটেন করে চলবে, শনি কিন্তু লজিক মেনটেন করে সমস্ত কাজ করে, সেটা বন্ধুত্বই হোক, সেটা প্রফেশনাল ফিল্ডে হোক, সেটা প্রফেশনাল যে কোনো কাজ হোক, বা সেটা পার্সোনাল কাজ হোক, যাই হোক। তাহলে এই জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ রয়েছে, আমি আগেই আলোচনা করে দিয়েছি। এখন 7 নাম্বার ঘরটা যদি দেখা যায়, 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 7 নাম্বার ঘরটাতেই কিন্তু বসে রয়েছে এবং
সবচেয়ে বড় কথা, 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ বা 7 নাম্বার ঘরে কে সমসপ্তমী দৃষ্টি দিচ্ছে? 1 নম্বর ঘর থেকে শনি এবং বুধের যে দৃষ্টি সেটা কিন্তু 7 নাম্বার ঘরে পড়ছে। 7 নাম্বার ঘরটা পজিটিভ হয়ে যাওয়ার জন্য যারা যারা তোমরা মার্কেটিং বিজনেস করছো, মকর রাশির জাতক জাতিকা, যারা যারা তোমরা সেলস মার্কেটিং রিলেটেড বিজনেস করছো, বা মনে করো কমিউনিকেশন রিলেটেড যে কোনো বিজনেস করছো, টেলিকমিউনিকেশন রিলেটেড যে কোনো বিজনেস করছো, বা একটা কথা মাথায় রাখার প্রয়োজন আছে, এটাও আমি বারবার ধরে বলেছি, আমি যখন আমার অফিসে, আমি একজন সার্ভিস হোল্ডার, অফিসে যখন আমি কর্মচারীদের সাথে কথা বলছি, সাবঅর্ডিনেটদের সাথে কথা বলছি, বসের সাথে কথা বলছি, আমার কলিগসদের সাথে কথা বলছি, সেটাও কিন্তু কমিউনিকেশনের জায়গা ক্রিয়েট করছে। আমি একজন বিজনেসম্যান, আমি বিজনেস যখন করছি, আমার যে কাস্টমার সেটাও কিন্তু কমিউনিকেশনের জায়গাটা সৃষ্টি হচ্ছে। বা আমি ঘরে এসে কেন আজকে রাত হলো আসতে, বা যে কোনো, যখন আমার স্ত্রী বা আমার স্বামী বা আমার বাবা মা বা আমার ভাই বোন দাদা দিদি যেই আমাকে যখন প্রশ্ন করছে, তাদেরকে যখন আমার কেন আসতে দেরি হলো, আমি যে ফুর্তি করে আসিনি এটাও যখন বলছি, সেটাও কমিউনিকেশনের আন্ডারেই পড়ছে। তাহলে কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত পজিটিভ। বিজনেসম্যানদের ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ, এবং পার্টনার থেকে খুব কি বলবো, সৎ পার্টনার হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। অনেক ক্ষেত্রে পার্টনার থেকে কিন্তু আমি সাকসেসফুল লাইফ লিড করছি বা ধর্মমান হয়ে যাচ্ছি, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আমার একজন স্টুডেন্ট আছে, এখনো আছে, সেই স্টুডেন্ট আমার কাছে এসেছিল, মোটামুটি খুব একটা ভালো অবস্থা ছিল না, বিজনেসম্যান। তার নেগেটিভিটিকে আমি অফ করলাম, নেগেটিভিটিকে অফ করে সে আস্তে 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 তার নিজের জোরেই, আমি কিচ্ছু করিনি, আমি শুধু নেগেটিভিটিকে অফ করে দিয়েছিলাম, আস্তে আস্তে দুরন্ত বিজনেসম্যান হয়ে উঠছিল। এবার কিছুদিন আগে গড়িয়াহাটে সে একটা নতুন বিজনেস শুরু করছে, আমার স্টুডেন্ট, তাই জন্য তার যে পার্টনার তাকেও নিয়ে এসেছিল, তার ছকটা একদম নেগেটিভ এবং একদম কোলাপস করে গেছে। এবার যখনই সে আমার স্টুডেন্টের সাথে যৌথভাবে বিজনেস শুরু করলো, তারপরে সে তরতর করে সফল হতে শুরু করলো, এবং তাই জন্য সে আমার কাছে এসে প্রেডিকশন করালো, কিন্তু মনে করলো দূর, আমি তো সফল হতে শুরু করলাম, আমার নেগেটিভিটি অফ করার দরকার নেই। কত ইম্পর্টেন্ট। কিন্তু আদতে সে কিন্তু পার্টনারের দ্বারা, অর্থাৎ সূর্যের আলোতে আলোকিত হচ্ছে। চাঁদ মনে করছে আমি আলোকিত, যখন সূর্য সরে যাবে তখন চাঁদ কিন্তু অন্ধকার হয়ে যাবে। সে কিন্তু নিজের নেগেটিভিটিটা রেকটিফাই করলো না, আমি তো ভালোই সফল হচ্ছি, তোর বেকার বেকার অর্থ খরচ করতে যাব কেন, কত গাধা কুলাঙ্গার। আর আমার স্টুডেন্ট কি করছে, সে কিন্তু নেগেটিভিটি অফ করে কঠোর কঠিন পরিশ্রম করছে, এবং তার তরতর করে উন্নতি হচ্ছে, তার আলোতে সে আলোকিত হচ্ছে। এই জায়গায় কিন্তু মকর রাশির বিজনেসম্যানদের ক্ষেত্রে এই যে তার পার্টনার, তার পার্টনারেরও কিন্তু বুদ্ধি, তার পার্টনারে কিন্তু ব্রেন ওয়ার্ক, হ্যাঁ, প্রফেশনাল ইমপ্লিমেন্টেশন, বিজনেস ক্ষেত্রটাকে সঠিক মতন বোঝা, মকর রাশির জাতক জাতিকাদের সফলতার কারণ হবে, যারা বিজনেসম্যান তাদের কারণ হবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আর 7 নাম্বার ঘরের অত্যন্ত পজিটিভ জায়গা, সুতরাং হাজবেন্ড ওয়াইফের মধ্যে কারোর কারোর দেখা যাচ্ছে ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে, কারোর কারোর দেখা যাচ্ছে একদম ডিভোর্স হয়ে যাবে, এরকম সিচুয়েশন। দুজন একদম, একজন বাপের বাড়ি গিয়ে বসে রয়েছে, আর একজন বাস আমি ডিভোর্সি হয়ে গেলাম বলে এবার বোধহয় 498 কেস দিয়ে দিল, এরকম একটা সিচুয়েশন কোনো কারণে ক্রিয়েট হচ্ছে দেখা গেল। বা দেখা গেল আমি আমার স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর অভাব হয়ে যাচ্ছে, মতের অভাব হচ্ছে, মনের অভাব হচ্ছে। তোমরা মিলিয়ে নিও, যদিও এটা সার্বিক আলোচনা করছি, তবুও এই 1 মাস অকস্মাৎ যেন দুজন দুজনকে আবার চিনতে পারছি, বুঝতে পারছি, আমাদের যে একদম সব শেষ হয়ে গেল, সেই সব শেষ থেকে যেন আবার এভাবেও ফিরে আসা যায়, এই চিন্তাধারাটা তোমাদের মধ্যে আসবেই আসবে, মিলিয়ে নিও। এখন 8 নাম্বার ঘরে রবি বসে রয়েছে। 8 নাম্বার ঘরটা মানে কি? 8 নাম্বার ঘর মানে হচ্ছে গুপ্ত ঘর, 8 নাম্বার ঘর মানে হচ্ছে মারক স্থান বলা হয়, 8 নাম্বার ঘর মানে হচ্ছে সাইলেন্ট কিলার। আমার টেবিলের মধ্যে দুটো উই ঢুকেছে, বুঝতে পারছি উই বাসা মারছে, টুকটুক করে আওয়াজ হয়, দেখবে। এবার
ঢুকেছে, আমি এখন তো বিজি, 3-4 দিন 5-6 দিন পর আমি তারপর দেখবো এটাকে পরিষ্কার করব বা কোনো কেমিক্যাল দিতে হলে দেব। যখন 7 দিনের পরিবর্তে 10 দিন পর যখন আমি দেখতে যাচ্ছি, আমি যখন হাত দিলাম টেবিলটা ঝুর করে কিন্তু খসে পড়ে গেল। তাহলে এই যে সাইলেন্ট কিলার, এই সাইলেন্ট কিলার কিন্তু 8 নাম্বার ঘর কিন্তু রিপ্রেজেন্ট করে এবং গুপ্ত, সে কিন্তু জানান দেবে না যে আমি তোমার ক্ষতি করছি। দেখা গেল যখন ক্ষতি করে স্ম্যাশ করে দিল, তখন আমার গিভ আপ বা হাত তুলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে রবির অবস্থান কি হয়? অনেক ক্ষেত্রে আমরা মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করি। মনে রাখার প্রয়োজন আছে, অনেক ক্ষেত্রে আমি এমন কোনো কম্প্রোমাইজ করছি, সেটা সার্ভিস ক্ষেত্রেই আমি যদি ধরে নিই বা আমার ব্যক্তিগত জীবনেও যদি আমি ধরে নিই, দেখা যাচ্ছে কাউকে জানানো যাবে না, গোপন ভাবে করতে হবে। কেননা আমি এরকম অন্তত কয়েক লক্ষ প্রেডিকশন করেছি, যখন 8 নাম্বার ঘরটাতে রবির অবস্থান থাকে এবং রবি সক্ষেত্রেই বসুক আর পাওয়ারফুল পাওয়ারলেস যেভাবেই বসুক, আমার কাছে দেখা যাচ্ছে বাবা মা এসছেন, এসে বলছে আমার ছেলে এবং আমার যে বৌমার মধ্যে সেপারেশনের জায়গা তৈরি হয়ে গেছে, ডিভোর্স নেবে বলে তারা ঠিক করেছে, একই ফ্ল্যাটে পাশাপাশি রুমে থাকি অথচ আমি জানি না। তার মানে সমস্ত নেগেটিভ ইনফ্লুয়েন্স গুপ্ত ভাবে কিন্তু হচ্ছে। কেমন ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কেন না, 8 নাম্বার ঘরটাতে কিন্তু রবির ঘরে রবি এবং সেখানে মঙ্গল বসে রয়েছে। তাহলে কখনো যদি আমি ওভার কনফিডেন্ট হয়ে যাই, এই জায়গাটাই কেবলমাত্র মকর রাশির নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে। কখনো যদি আমি উগ্র হয়ে যাই, কখনো আমি 24 ঘন্টার মধ্যে 15 মিনিটেও যদি রেগে যাই, রেগে গিয়ে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করি, আমি যদি কখনো অনিয়মিত আমার জীবন ধারণকে করে দিই, তাহলে সেটা কিন্তু আমার ব্যর্থতার, সেটা আমার পতনের কারণ হবে। এবং আমি যখন এই কাজটা করব, তখন কিন্তু যেই এসে বলুক ওরকম করো না, স্যারের ভিডিওটা দেখেছো নিয়মানুবর্তিতা, তখন নিয়মানুবর্তিতা ধর আমার এই চ্যাপ্টারটা ঠিক করতে হবে বা আমার টার্গেটটা ফুলফিল করতে হবে বা আমাকে ভালো মতন কাজ করতে দাও তো, আমাকে পরিশ্রম করতে দাও তো, এই মানসিকতা চলে আসবে। কিন্তু যখন আমি বুঝতে পারবো যে এই যে আমার মানসিকতা, বা দেখা গেল কাউকে আমি, আমার স্বামী স্ত্রীর মধ্যে দারুণ সম্পর্ক, আমি 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা আমাদের সব ঠিক ছিল, 15 মিনিটের রাগ, 15 মিনিটের রাগে তার সবচেয়ে স্পর্শকাতর জায়গায় আমি হিট করে দিলাম। বারবার ধরে বলছি যে এই কাজটা করব, 8 নাম্বার ঘর কিন্তু সুদূর প্রসারী, করলাম তারপর থেমে গেলাম সেটা নয়, তার রিয়াকশন রিপারকেশন বহুদিন ধরে চলতে শুরু করবে। এবং রবি কিন্তু 8 নাম্বার ঘরে থাকা মানে আমার যে আমিত্ব, আমার যে সত্তা, আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়। আমার আমিত্বটা নেগেটিভ ভাবে আমাকে হিট করে, আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক। 8 নাম্বার ঘরে রবি থাকলে ইগো প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যায়। 8 নাম্বার ঘরে রবি থাকলে আমরা যেটা দেখি, অত্যন্ত চাপ নিতে গিয়ে দেখা গেল হার্ট রিলেটেড প্রবলেম সৃষ্টি হয়, রক্ত রিলেটেড প্রবলেম সৃষ্টি হয়। যে প্রবলেম, যে রোগটা সৃষ্টি হবে, সেই রোগটা কিন্তু কন্টিনিউ হতে থাকবে এবং মারক স্থান মৃত্যুর দিকে নিয়ে যাবে। এমন নয় ওষুধ খেলে বাবা ঠিক হয়ে গেল, তা নয়। ডাক্তার বললো 10 লাখ টাকা লাগবে, 5 লাখ টাকা লাগবে, 3 লাখ টাকা লাগবে, ওই পশ্চিমবঙ্গে হবে না, ওইখানে গিয়ে অপারেশন করতে হবে। বা দেখা গেল আমি এমন ভাবে লাইভ লিড করলাম, তার ফলে রেগে গেলাম। হ্যাঁ, আমার কাছেই একজন এসছিলেন, একজন সেলিব্রিটি প্রায় বলতে গেলে, এত জোরে জোরে এত উত্তেজিত হয়ে কথা বলে, তার কণ্ঠনালীটাই বেঁকে গেছে এবং এখানে একটা আমাদের ফুসকুড়ি মতন হয়েছে, আমি এখনই কোনো নেগেটিভ কথা বলতে রাজি নই, এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে। অথচ তিনি অত্যন্ত ভালো মানুষ, তিনি কিন্তু ওই যে মাঝে মাঝে শুধু রেগে যান বা উচ্চস্বরে বকাবকি করছেন বা কাউকে কিছু বোঝাচ্ছেন, এই যে আমার, অথচ অত্যন্ত ভালো মানুষ, কিন্তু মানুষের জন্য চিন্তা ভাবনা করেন এবং অত্যন্ত মানে নরম মনের মানুষ, স্পর্শকাতর মানুষ, কিন্তু তার ওই ছোট্ট একটা ভুল তাকে রোগগ্রস্ত করে দিচ্ছে এবং সেই রোগগ্রস্তটা শুনেই বোঝা যাচ্ছে এটা কখন একটা ওষুধ খেলে আবার 2 দিনের মধ্যে বা 2 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে, এটা কন্টিনিউ হতে শুরু করবে। এই নেগেটিভিটিটাকে যদি অফ না করা হয় তাহলে মারক স্থানে নিয়ে চলে যাবে। আশা করি আমি বোঝাতে পারলাম। 9 নাম্বার ঘরটা যদি দেখা যায়, 9 নাম্বার ঘর মানে কি? পিতা। পিতা মানে কি? পালন কর্তা। পালন কর্তা স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ উভয় হতে পারে। টিচার,
শিক্ষক, গুরু, পথপ্রদর্শক, তাকেই কিন্তু পিতা বলা হয়। তাই জন্য আমরা ঈশ্বরকে পিতা বলে রাখি। পিতা মানে পালন কর্তা, আর জনক মানে যার ঔরসজাত সন্তান আমি, তাকে কিন্তু বাবা বলা হয়, জনক বলা হয়। তাহলে এই পিতার জায়গাটা, অর্থাৎ সঠিক মতন গাইড করার জায়গাটা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। তাহলে এই ক্ষেত্রে মাথায় রাখার প্রয়োজন আছে 8 নাম্বার ঘরে কিন্তু রবি বসে রয়েছে। 1 2 3 4 5 6 7 2 নাম্বার ঘরকে তাহলে হিট করছে। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে আমার কর্মস্থানে কে আমার পিতা। প্রফেশনাল এথিক্স দিয়ে যদি আমি দেখি, তাহলে আমার বস, অর্গানাইজেশনের যিনি হেড, এটা তো মাথায় রাখার প্রয়োজন আছে। তাহলে তার সাথে সব সময় আমাকে সদ্ভাব রাখতে হবে, তাহলেই তার কাছ থেকে কিন্তু আমি উপকার পাবো। ফার্স্ট। সেকেন্ড কথা, 9 নাম্বার ঘর দ্বারা আমরা সংযোগকেও বুঝি। আমি কিন্তু, যদিও শনির রিফ্লেকশন মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, তবুও কিন্তু সংযোগের জায়গাটাও অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। এবং 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন শনির সাথে পজিটিভ হয়ে যায়, তখন আমাদের চলতে গেলে অনেক সময় ঠক্কর খাই, পড়ে যাই, যাই কিছু হোক, অ্যাক্সিডেন্টাল জায়গায় কখনো মারাত্মক কোনো ক্ষতি হবে না। এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যায়। কেমন? এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যায়। এবং সবচেয়ে বড় কথা, 9 নাম্বার ঘরটা যখন পজিটিভ হয়ে যায়, আমি কখনো, যেমন অ্যাস্ট্রোলজিকে আমরা অনেকে ধর্মভিত্তিক করে ফেলেছি, যজ্ঞ করো গ্রহের শান্তি, বা অনেক ক্ষেত্রে মনে করি যে আমার এই নেগেটিভিটি চলছে, ঈশ্বরকে পুজো দিই, মানত করি, তাহলেই বোধহয় নেগেটিভিটি কেটে যাবে। অনেকে মনে করে জাগ্রত দেবী, তার কাছে যাই, গেলে বোধহয় আমার যে মারাত্মক নেগেটিভ সিচুয়েশন সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। এরা কিন্তু তা করবে না। এরা ঈশ্বরকে ঈশ্বরের জায়গায় রাখবে, স্পিরিচুয়ালিটির দিক দিয়ে, ভক্তির দিক দিয়ে, পূজার দিক দিয়ে কিন্তু তারা ঈশ্বর আল্লাহ গডকে বিলিভ করতে শুরু করবে। কখনো কোনো মতেই কিন্তু তারা সেইটার সাথে আমার না পারাটাকে গুলিয়ে ফেলবে না। 9 নাম্বার ঘর উচ্চস্থ হয়ে রয়েছে, সংযোগের জায়গাটাও মারাত্মক। 10 নাম্বার ঘরটা মানে কি বোঝা হয়? 10 নাম্বার ঘর মানে হচ্ছে জংশনকে বলা হয়। 1-6-10 কানেকশন সার্ভিস, 1-7-10 কানেকশন বিজনেস, 1-9-10 কানেকশন উচ্চশিক্ষা, 1-4-10 কানেকশন আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্র। তাহলে 10 নাম্বার ঘরটা হচ্ছে ক্ষেত্র, জংশন, সবাই যেখানে এসে মিশছে। সেইখানে কিন্তু শনি উচ্চস্থ হয়ে বসে রয়েছে এবং সেখানে কেতু বসে রয়েছে। তাহলে ক্ষেত্রের জায়গাটায় যখন স্যাটিসফ্যাকশনের জায়গাটা চলে আসে, কেবলমাত্র 8 নাম্বার ঘরে মঙ্গল এবং রবির যে নেগেটিভ ইনফ্লুয়েন্স বললাম, সেটাকে যদি আমি অফ করতে পারি, বা সেটাকে যদি আমি আমার জীবনে আসতে না দিই, তাহলে কি তুমি ব্যবসা, কি তুমি সার্ভিস, কি তোমার ব্যক্তিগত জীবন, কি উচ্চশিক্ষার ক্ষেত্র, সব জায়গায় কিন্তু তুমি তৃপ্ত হবে। কেননা কেতু স্যাটিসফ্যাকশনের কারকতা, স্যাটিসফাই হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কেমন? একদম অত্যন্ত পজিটিভ। এবং সমসপ্তমে রাহুকেও হিট করছে। তাহলে সেখান থেকে কিন্তু কি হবে, আমার যে সফলতাটা সেটা ইনক্রিজ করতে শুরু করবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি আমি 11 নম্বর ঘরটাতে চলে আসি, 11 নম্বর ঘর যখন নেগেটিভ হয়ে যায়, 11 নম্বর ঘর নেগেটিভ কেন? 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল, বৃশ্চিকের ঘর, সে কিন্তু 8 নম্বর ঘরে রবির সাথে বসে রয়েছে। তাহলে একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন, 11 নম্বর ঘর যখন নেগেটিভ হয়ে যায়, তখন দেখা গেল আমি কোনো কাজ করলাম, দেখি কি কর্মফল পাবো, দেখা গেল কর্মফলটা পেলে, আমি মোটামুটি একটা এক্সাম দিলাম, দেখি দেখা গেল যে কোনো ভাবেই হোক, দেখা গেল মোটামুটি 70% 80% পেয়ে গেলাম। আমি হয়তো আশাই করিনি, আমার অনেক স্টুডেন্টও রয়েছে এরকম। কিন্তু যখন 11 নম্বর ঘরটা নেগেটিভ হয়ে যায়, তখন আমি যে কাজটা করছি সেই কাজেরই কিন্তু আমি কর্মফলটা পাবো। সেটা আমি নেগেটিভ কাজ করি, সেটা আমি পজিটিভ কাজ করি। নেগেটিভের ক্ষেত্রে কিন্তু এটা খুব একটা ইম্পর্টেন্ট জায়গা। তার কারণ অনেকে মনে করে চুরিবিদ্যা মহাবিদ্যা যদিরা পর ধরা, এখানে তো সিসিটিভি কোনো রকমের ফুটেজ নেই, কেউ দেখতেও পাবে না, কোনো সিসিটিভি লাগানো নেই। কিন্তু তোমার কর্মফলে কিন্তু সেটা রিফ্লেক্ট করবেই করবে। এবার 5 নাম্বার ঘরটাকে যদি দেখা যায়, 5 নাম্বার ঘরটা উচ্চস্থ হয়ে রয়েছে। আবার যদি 11 নম্বর ঘরটা দেখা যায়, তাহলে 11 নম্বর ঘরটা কিন্তু মঙ্গলের দ্বারা নিচস্থ এবং 8 নাম্বার ঘর। তাহলে অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে যে তোমার
খুব ক্লোজ আত্মীয় স্বজন, ফ্যামিলি ফ্রেন্ড, দূরের বন্ধু, হ্যাঁ দূরের বন্ধু, বা দেখা গেল অযাচিত কেউ তোমার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছে, এরা কিন্তু ইমিডিয়েট হয়তো তোমার কোনো ক্ষতি করবে না, কিন্তু ক্ষতি করার প্ল্যানিংটা চালিয়ে যাবে। কাছের আত্মীয় থেকেও কিন্তু ভীষণ সাবধান। এবং পাড়া পড়শির মধ্যে কেউ কেউ দেখবে যেচে তোমার সাথে মিশতে চাইবে, কথা বলবে, তোমার নামে জয়ধ্বনি করবে, তারা কিন্তু প্ল্যানিং, তারা কিন্তু এমন নয় ইমিডিয়েট তোমার ক্ষতি করার চেষ্টা করবে। কেমন? বিশেষ করে কিন্তু বন্ধুর জায়গায়, যারা তোমার বন্ধু, বন্ধু মানে বন্ধন, বন্ধনে আবদ্ধ করার চেষ্টা করছে, ভেরি ভেরি কসাস এবং কনসাস। এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটা কিন্তু পুরুষ মানুষ হবে। তুমি মহিলা হলে সেই পুরুষ হইতে সাবধান, তুমি পুরুষ হলে পুরুষ হইতে কিন্তু সাবধান। আমি ভালো করে বোঝাবার চেষ্টা করলাম। সবসময় তোমাদের মন রক্ষার্থে বা তোমাদের আনন্দ দেবার জন্য মানে বাড়িয়ে বাড়িয়ে বলতে আমি কখনোই পারবো না। খুব ভালো মতোই জানো আমি খুব কাঠখোট্টা মানুষ। যেটা দেখলাম সেটাই বললাম, সার্বিকভাবে আলোচনা করলাম। এবার তোমরা যদি কখনো মনে করো যে স্পেসিফিক ভাবে তোমার সম্পর্কেই কেবল জানতে চাও, সার্বিক মতে জানতে চাও না, তাহলে অবশ্যই 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 কিন্তু তোমরা কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যেও। আমি তোমাদেরকে হাত জড়ো করে রিকোয়েস্ট করলাম, কোন সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজার, এই গলার মধ্যে রুদ্রাক্ষের মালা, মাথার মধ্যে পাগড়ি, হ্যান ত্যান নিয়ে আয় বেড়া, কখনো এদের কাছে যেতে চেও না। তার কারণ প্রত্যেকটা অর্থের ভ্যালু কিন্তু আমি বুঝি, এবং আমাদের জীবনের যখন প্রেডিকশন করবে সেটা কখনো ছেলে খেলার বিষয়বস্তু নয়। কেউ ভুল প্রেডিকশন করলে তার খেসারত তোমাকে সারা জীবন ধরে দিয়ে যেতে হবে। কেমন? যাই হোক, আজকের মতন এইটুকুই। নমস্কার।